মা হচ্ছে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তো মা মারা যাওয়ার পরেও যে কতটা সন্তানের খেয়াল রাখতে পারে সেটা পুরোপুরি গল্পটা শুনলে সবাই আজকে বুঝতে পারবে। মানে মা মারা গেছে 4 থেকে 5 মাস, তার মধ্যে না ছোট ভাই ঘর পরিষ্কার করেছে, না বড় ভাই ঘর পরিষ্কার করেছে, আর না বাবা ঘর পরিষ্কার করেছে। তাহলে ঘর এত সুন্দর পরিষ্কার কি করে থাকছে? ও যখন রান্নাঘরে গেছে, ও তখন একটা অদ্ভুত দৃশ্য দেখেছে। এটা দেখে ও দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ওর খাটের ওপরে দম করে বসে গেছে। দম করে বসে বলছে যে আমি কী দেখলাম। প্রায় 1 সপ্তাহ ছেলেটার জ্বরই কমছে না, কিছুতেই, মানে 102 থেকে জ্বর কিছুতেই নামছে না, যতই ট্রিটমেন্ট হোক না কেন কিছুই হচ্ছে না। ওকে যত রকম রিপোর্ট দেওয়া হচ্ছে, বলছে না সব কিছুই ঠিক আছে, কিন্তু জ্বর কেন কমছে না আমরা বুঝতে পারছি না। উনি হয়তো এতটাই ওনার বাড়িকে, ওনার ছেলেদেরকে ভালোবাসেন যে উনি সেখান থেকে বেরোতে পারছেন না। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আছে আবার এক নতুন অতিথি, মালবিকা। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো। তোমার সাথে আমার অনেক দিন আগে একবার কথা হয়েছিল ফোনে। হ্যাঁ। তো সেইটা আর হয়নি সেই ঘটনাটা, বাট আজকে তুমি নতুন একটি ঘটনা নিয়ে এসছো। দুটো ঘটনা, একটা নয়, দুটো ঘটনা আছে। আচ্ছা, তো আপনাদেরও জানিয়ে রাখি, আপনারাও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আসি মালবিকার কাছে। আজকে মানে প্রথম ঘটনাটা কী নিয়ে, মানে কোথাকার সেটাও বলতে পারো। গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797 এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। হ্যাঁ, প্রথম দুটো ঘটনাই চিত্তরঞ্জনের, আর দুটো ঘটনাই হচ্ছে মাকে কেন্দ্র করে। মানে বলে না যে মা হচ্ছে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তো মা মারা যাওয়ার পরেও যে কতটা সন্তানের খেয়াল রাখতে পারে সেটা পুরোপুরি গল্পটা শুনলে সবাই আজকে বুঝতে পারবে। আচ্ছা, শুরু করো তাহলে। তো আমি বেশ কিছু মাস আগে আমার যে বাড়ি ধানবাদ, আমি সেখানে বেড়াতে গেছিলাম। তো আমার জেঠু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতো, তো ট্রান্সফার হতো বারবার, তো নানান জায়গায় গেছে, ঘুরেছে। তো সেদিন আমি বড় মার সাথে কথা বলছি, মানে আমার জেঠিমার সাথে। তো বলতে বলতে বলছে, জানো আমরা এই সব জায়গায় ঘুরেছি, এত মন্দির দেখেছি। হঠাৎ আমি বললাম যে আচ্ছা মন্দির দেখেছো, একটা পজিটিভ ভাইব, তা নেগেটিভ কোনো কিছু কোনো দিন গল্প শুনেছো বা কিছু কোনো দিন কোথাও গিয়ে ফিল করেছো? তখন বলছে যে নেগেটিভ কোনো কিছু কোনো দিন ফিল করিনি বা কোথাও গিয়ে সেরকমটা হয়নি, কিন্তু আমার বাড়ির পাশের দুটো ঘটনা আছে, সেই দুটো শুনে আমার মনে হয়েছে হ্যাঁ যে আত্মা আছে। তো আমার তো ভীষণ ইন্টারেস্ট, আমি বলছি হ্যাঁ বলো। বলছে অনেক বছর আগের গল্প। আমি বলছি না বলো না। বলছে আমি তখন কলেজে পড়তাম, মানে আমার বড় মা তখন কলেজে পড়তো, তো এখনও না 60+ হয়ে গেছে, মানে অনেক বছর আগের ঘটনা। তো আমি বলছি না বলো, ঘটনা নিয়েই কথা। তো বলছে সেরকম যে খুব ভূত লাফিয়ে চলে আসছে, কাউকে পজেশন করে নিচ্ছে, মেরে ফেলছে, এরমটা নয়, কিন্তু ভৌতিক একটা ঘটনা। তো আমি বললাম বলো, শুরু করো। তো চন্দননগরে আমার তখন বড় মা, উনি কলেজে পড়তেন, তো উনার বান্ধবী, ওনারা ছিলেন 6 বোন। তো একদম ছোট যে বান্ধবী ছিল,
মানে আমার বড় মার যে বান্ধবী ছিল তার যে বোন ছিল উনি তখন ক্লাস 12-এ পড়তেন। আর তারা থাকতো কোয়ার্টারে। কোয়ার্টারগুলো তো জানোই একটাই দেওয়ালের হয়, তো আশেপাশে কিছু হলে পুরোপুরি শোনা যায়। তো সেরকম ওনারা ওখানে থাকতেন। এবার একটা নতুন ফ্যামিলি সেখানে আসে। তাদের দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চা মেয়ে, সে 4 বছরের মতো ছিল, আর একটা বাচ্চা ওই 2.5 থেকে 3 বছরের হবে, মানে মোটামুটি হাঁটতেও শিখেছে আর কথাটা আদৌ আদৌ বলতে পারে। তো আর ওনার হাজব্যান্ড আর সেই মহিলাটি আর ওনার শাশুড়ি। তো হাজব্যান্ড আর মহিলাটির মধ্যে খুব একটা যে বনিবনা ছিল সেটা নয়, মানে মোটামুটি গণ্ডগোল লেগেই থাকতো, কোনো অ্যাফেয়ার ছিল হাজব্যান্ডের। তো সেটা নিয়ে মহিলাটা বেশ অসুস্থই থাকতো, নানান রকমভাবে অসুস্থ হচ্ছে। আর শাশুড়িটাও খুব একটা বেশি যে বৌমাকে ভালোবাসতো এরম কোনো ব্যাপার না, মানে উনি সবসময় ওনার ছেলেকেই সাপোর্ট করতো। তো যাই হোক, সেই ক্ষেত্রে পাশের যে কোয়ার্টার ছিল, মানে যেখানে আমার ওই বড় মার যে বান্ধবী তারা যে থাকতো, তো তাদের সাথে ভীষণ ভাব হয়ে গেছিলো। প্রথম 3 জন যারা ছিলেন, মানে বড় দিদি, মেজো দিদি, সেজো দিদি, তাদের বিয়ে হয়ে গেছে। তো লাস্টে বড় মার যে বান্ধবী ছিল তার সঙ্গে সেই বউটার ভীষণ পরিমাণে আর কি আলাপ আলোচনা, সমস্ত কথা বলতো যে হাজব্যান্ডের সঙ্গে তার কী কী গণ্ডগোল হয়েছে বা কিছু বলেছে, সব কিছু। আর তার থেকে যে ছোট বোনটা ছিল সে আবার ওই বাচ্চা দুটোর সঙ্গে খুব খেলতো, মানে স্কুল না থাকলে বাচ্চাগুলোর সঙ্গে বসে খেলা করানো, তারপর হচ্ছে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো, সবটা। তো এরকম বেশ 1-1.5 মাস ওখানে থাকার পর হঠাৎ করে একদিন ওনার হাজব্যান্ড অফিসে যায়, আর সেই সময় একটা বাচ্চা ঘুমাচ্ছিল, আর ছোট যে বাচ্চাটা সেই বাচ্চাটা খেলছিল হচ্ছে আমার ওই বড় মার যে বান্ধবী তার বোনের সাথে। তো রেখে গেছিল উনি যে খেলো, আমি স্নান করে আসছি। 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তার মা আসছে না। তো এবার বলছে যে তোমার মা এখনও আসছে না কেন, চলো তো গিয়ে দেখি। দেখে যে উনি অ্যাকচুয়ালি, উনাকে নাকি খুব সুন্দর দেখতে ছিল, আমার বড় মা এরম বর্ণনা করেছে, মানে ভীষণই সুন্দর, একদম লম্বা চুল, কালো, খুব ফর্সা, খুব লম্বা চওড়া দেখতে ছিলেন। তো উনি কী করছিলেন, উনি স্নান করছিলেন, পুরো মাথাটাকে উল্টে যেভাবে স্নান করা হয় শীতের দিনে ওভাবে উনি চুলটাকে শ্যাম্পু করছিলেন। যেহেতু উনি অসুস্থ ছিলেন, হাই প্রেশার ছিল, কোনো কারণে ওনার স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তো উনি ওভাবেই ওখানে রয়েছেন, কেউ জানতো না। ওনারা গিয়ে যখন দেখে যে উনি ওভাবে মরে পড়েছে, প্রায় 1-1.5 ঘন্টা ওভাবে মরে পড়েছিল। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করা হয়। আর যেহেতু হাজব্যান্ডের কোনো ব্যাপারই ছিল না ওয়াইফের প্রতি যে ভালোবাসা বা কিছু, সেজন্য উনি মনে হয় সেভাবে কোনো কাজও ওনার করেননি, মানে যতটুকু দরকার, যেহেতু তারপর চাকরি করে। তো মোটামুটি বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন ওই বড়মার বান্ধবী, মানে ওই সে আন্টি এবং তার যে বোন আছে, তারা দুজন মোটামুটি ওই বাইরে বসে গল্প করছে দুপুরবেলার দিকটাতে। ওই 3টে, 3:30 বাজে, শীতের সকাল, মানে শীতের দুপুরটা যেরকম হয়। এবার হঠাৎ করে দেখে কি ছোট্ট বাচ্চাটা এসেছে ওদের কাছে, যে তুমি কি করছো, আমাকে একটু নিয়ে গল্প করো। তখন ওই ছোট দিদিটা বলছে কি, এই তুই কি করে নামলি রে খাট থেকে? বলছে কেন? মা বলে দিয়েছে চাদরটাকে এরমভাবে ধরবি, ধরে টানবি, যতক্ষণ তোর পা নিচে না যাবে ততক্ষণ চাদর ছাড়বি না, যেই পাটা নিচে যাবে চাদরটা ছেড়ে দিবি। তো ওদের হঠাৎ করে বলছে কী হচ্ছে, তোর মা বলেছে? তো ওরা আর সেরকমভাবে বাচ্চাটাকে কিছু বলেনি যে তোর মা মারা গেছে বা তোর মা কী করে আসলো, সেসব কিছু বলেনি। তো ওরা ভাবছে বাচ্চা মানুষ, বুঝতে পারেনি, চলে এসছে। তারপরে হঠাৎ করে ওই যে ছোট দিদিটা ছিল, যে বাচ্চাটার সাথে খুব খেলা টেলা করতো, ওর কিছু একটা মনে হয়েছে, না বাচ্চাটা যখন কিছু বলছে নিশ্চয় কিছু ভেবেই বলেছে, এ বাচ্চা মানুষদের একটা কিছু বুঝিয়ে দিলেই তারা আর কি সেটা বলে। ও ঘরে গিয়ে দেখে যে ওর দিদিটা খাটের ওপরে ঘুমাচ্ছে, আর খাটটা বেশ উঁচু, মানে আগেকার দিনে যে চৌকিগুলো ছিল না, অনেকগুলো ইট দিয়ে দিয়ে ট্রাঙ্ক ভেতরে ঢোকানো যাবে, বেশ উঁচু, মানে নামা কিছুতেই সম্ভব নয়। ও গিয়ে দেখলো হ্যাঁ, ঠিক যে কথাটা ও বলে গেছে সেটাই ও করেছে, একদম ওর দিদিটা হেলে পুরো শুয়ে রয়েছে আর বাচ্চাটা ওভাবে নেমেছে। তো প্রথম দিন কেউ খুব একটা গ্রাহ্য করেনি। তারপরে এরকমভাবে 2-3 দিন কেটেছে। একদিন ওর ঠাম্মা অনেকক্ষণ ধরে বলছে কি, এই চল তোকে খেতে দেবো, তোকে খেতে দেবো, খেয়ে নে, খেয়ে নে।
হ্যাঁ, বাচ্চাটাকে কোথাও খুঁজেই পাচ্ছে না। জানে যে ওদের বাড়িতেই থাকে, পাশের কোয়ার্টারে থাকে সব সময়। তো ঘুরেই যাচ্ছে, যে কোথায় গেল কোথায় গেল। দেখছে কি টুং টাং বাসনের আওয়াজ হচ্ছে। এবার ঘরে গিয়ে দেখে কি বাচ্চাটা একদম পুরো পিঁড়িতে বসে, পাশে একটা গ্লাসে জল, সুন্দর করে একদম থালাতে ভাত, মাছ, কোনো একটা ডাল আর একটা কোনো তরকারি ছিল, প্রত্যেকটা বাটিতে বাটিতে বাড়া। আর ভাতটাকে হয় না যেরমভাবে বাটির মধ্যে ভাত দিয়ে একদম উল্টে সুন্দর করে সাজানো, ঠিক ওরমভাবে দেওয়া। তো ও ঠাম্মি মানে পুরো অবাক হয়ে গেছে, যেহেতু বাড়িতে কিন্তু তার হাজব্যান্ড নেই, মানে ওনার ছেলে নেই, ওনার ছেলে চলে গেছে অফিসে। ছোট 4 বছরের বাচ্চা, তার পক্ষে সম্ভব নয় এভাবে সুন্দর করে বেড়ে খেতে দেওয়া। আর উনি তো ওই বাচ্চাটাকেই খুঁজে বেড়াচ্ছে খাওয়ানোর জন্য। তো বলছে কি তোকে এভাবে ভাতটা কে বেড়ে দিল? বলছে কেন, আমাকে মা বেড়ে দিয়েছে। হ্যাঁ, উনি বলছে হ্যাঁ মা বেড়ে দিয়েছে? বলছে হ্যাঁ মাই তো বেড়ে দিল। আর আমাকে একটা কথা বলেছে জানো? তা বলছে কি বলেছে বল? বলেছে ভালো করে ভাতটা হাতের মধ্যে নিয়ে চটকে চটকে তারপরে মুখে দিতে। আর ঠিক ওরকমভাবেও মাখাচ্ছে, মানে একটা 3 বছরের বাচ্চা তো ঠিকভাবে খেতে পারে না। তো সেটা দেখে ওর ঠাম্মা খুব অবাক হয়েছে। তো অবাক হওয়ার পরে সেটা বাচ্চাটার সামনে কিছু না বলে উনি বেশ বিকেলের দিকে ওই পাশের বাড়ির যে কোয়ার্টার ছিল সেখানে ওই যে আমার যে বড় মার বান্ধবী ছিল তার মায়ের সাথে গিয়ে কথাটা বলেছে যে ওই বাচ্চাটা না এরম এরম বলছে আমার নাতনি। তো বলছে দেখো তোমরা তো সেভাবে কোনো কাজ টাজ কিছু করনি, হতেই পারে ওর বাচ্চার জন্য ভালোবাসায় সে হয়তো আসছে, কিন্তু এই আশাটা তো ঠিক নয়। আজকে হয়তো বাচ্চাকে ভাত বেড়ে দিচ্ছে, কালকে হয়তো মনে হবে যে আমার বাচ্চা আমার কাছে নেই, তখন যদি কোনো একটা খারাপ কিছু ঘটে যায় তোমরা ওর কোনো একটা কাজ টাজ কিছু করো। তো উনি যখন ওনার ছেলেকে বলেছে, ওনার ছেলে বলছে যে না আমি আর কোনো কাজ টাজ কিছু করব না, কোনো টাকা পয়সা খরচা করব না, কিছুই করব না। আর উনি যে খুব বাচ্চা দুটোকেও যে খুব ভালোবাসতো তাও নয়, মানে বাচ্চা দুটো খাচ্ছে কি খাচ্ছে না, ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, কোনো দিকেই কোনো খেয়াল নেই। তো এরকম করে বেশ 1 থেকে 1.5 মাস কেটে গেল। তখনও মানে ওদের স্কুলে যাওয়া নেই বাচ্চাটা, 4 বছরের বাচ্চাটাকে মনে হয় কোনো একটা স্কুলে ভর্তি করেছিল, প্লে স্কুল বা কিছু একটাতে ভর্তি করেছিল, তখন মনে হয় প্রাইমারি ছিল। কিন্তু সেই জায়গাতেও ওই বাচ্চাটা যায় না, কোনো পড়াশোনা হোক বা কোনো কিছু শেখানো কিছুই নয়। তো এরকম 1-1.5 মাস কেটে যায়। তারপরে হঠাৎ একদিন বাচ্চাটা ওরকম লাফাতে লাফাতে এসছে, কি মজা কি মজা, আমি তো মামার বাড়িতে যাব। তখন ওই পাশের বাড়ির যে যিনি ছিলেন, যে আর কি আমার বড় মার যে আন্টি মানে বান্ধবী ছিলেন, ওনার যে মা ছিল সে আন্টি বলছে কি কে রে কোথায় যাবি? বলছে মামার বাড়ি যাব। বলছে মামার বাড়ি যাবি? কই তোর বাবা তো আমাদের কিছু বলেনি, বা তোর ঠাম্মাও তো আমাদের কিছু বলেনি। বলছে আমাকে তো মা বলেছে বাবার দুজনকে সামলাতে পারবে না, তাই জন্য বড়জন মানে আমার বড় দিদি এখানেই থাকবে, আর আমি যেহেতু ছোট আমি তো অনেক কাজ করতে পারি না, তাই আমাকে দিদার বাড়িতে দিয়ে আসবে। তো এইটা শোনার পর মানে সবাই একটা মানে হতভম্ব হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা, এই কথাটা তো ওরা কেউ বলেনি, তাহলে এ কোথা থেকে জানলো? তখন ওর বাবা যখন ঠিক 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে এসছে তখন ওনারা ডেকেছেন যে আসুন আপনাদের সাথে একটু কথা আছে। তো বাচ্চাটা যেটা বলেছে সেটা বলার পর বলছে হ্যাঁ আমি এরকম একটু ভেবেছিলাম যে একজনকে দিয়ে আসবো মামার বাড়িতে আর একজন আমার কাছে থাকবে, পরে যদি অসুবিধা হয় ওকেও মামার বাড়িতে দিয়ে আসবো। তো বলছে এটা কি আপনি কারোর সাথে আলোচনা করেছেন? বলছে না আলোচনা কিছু করিনি, ভেবেছি মনে মনে। তো বলছে আপনার মেয়ে এই কথাটা আমাদেরকে দুপুরবেলাতেই বলেছে। বলছে তখন উনিও একটু আর কি হতভম্ব হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। তো তারপর উনি ওনার ছোট মেয়েকে ওনার ওই শ্বশুরবাড়িতে দিয়ে আসে, এবং দিয়ে আসার পরে যে প্রত্যেকটা ঘটনা যেটা হয়েছে সেটা যখন বলে তখন ওনারা আবার নতুন করে ওনার একজন পুরোহিতকে ডেকে যখন ওনার সমস্ত কাজগুলো মানে যে কী কী হয়েছে বা কী করে হয়েছে তখন বলে যে ওনার কোনো রকম কাজই করানো হয়নি। মানে যে শ্রাদ্ধ শান্তিতে যেটুকুনি দেওয়া হোক, যতই উনি একটা ন্যাচারাল ডেথ হোক না কেন একটা তো কাজ করা হয়,
উনি কোনো রকম কাজই করেননি, মানে মোটামুটি দাহ করে এসে যেটুকুনি করার হয় ওইটুকুনিই করেছেন। তো যার ফলে ওই বাচ্চার মায়ের যে আত্মাটা, যেহেতু তার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, বাচ্চাগুলোকে তিনি খুব ভালোবাসতেন, হাজব্যান্ড ভালোবাসতো না, সেই জন্য উনি তাদেরকে ছেড়ে যেতে পারেনি। এবং এটাও বলেছিল যে আরও যদি বেশি কিছুদিন হয়ে যেত তাহলে হয়তো এই বাচ্চাগুলোর কষ্ট দেখে হয়তো উনি চাইতেন যে বাচ্চাগুলো ওনার কাছে চলে যাক। তো এই ঘটনার পর ওনারা আবার ঠিক করে, মানে ওনার মেয়ের পুরোপুরি যা যা রিচুয়ালস করার সেগুলো করার পর আরও দুবার যখন বাচ্চাটা আসে ওর বাড়িতে বেড়াতে, তখন ওই যে ছোট দিদিটা ছিল, যে আর কি 12-এ পড়তো, ওই দিদিটা যার সাথে ও খুব খেলা করতো, ও একদিন এরম জিজ্ঞেস করছে, কিরে এখনও কি তোর মা তোকে ভাত মেখে দেয়, তুই কি তোর মায়ের সাথেই করিস, তোকে কিছু বলে? বলছে না, এখন না আর আসেই না। ওই যে সেই গঙ্গাতে গেলাম, স্নান করলাম, কি একটা ফেললাম, আর মা আসেনি। শুধু স্বপ্নেই আমি দেখি যে মা আমায় হাত বোলায় আর বলে যে তুই সব কিছু নিজে নিজে করবি, নিজে নিজে বড় হবি, তারপরে একটা দিন তুই আমাকে ঠিক দেখতে পারবি। তো ওইটা ছিল প্রথম ঘটনা, মানে মা সব সময় প্রোটেক্ট করতে ব্যস্ত। থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। না, খুব সুন্দর ঘটনা। মানে প্রত্যেকবার আমরা যে ঘটনাগুলো শুনি অনেক ভয়ের থাকে, বাট এটা অনেকটা ইমোশনাল একটা ঘটনা, যে মা সবসময়, মানে যেখানেই থাকুক, মা সবসময় তার সন্তানদের প্রোটেকশনের জন্য পাশেই আছে। এটাই হচ্ছে মানে প্রমাণ এই ঘটনা থেকে। এবার সেকেন্ড ঘটনায় আসি। সেকেন্ড ঘটনাটা কি নিয়ে? সেকেন্ড ঘটনাটাও এরকম মাকে রিলেটেড, বাট এখানে ছিল ছোট দুটো বাচ্চা মেয়ে, আর এখানে আছে বড় বড় দুটো ছেলে। মানে মার কাছে বাচ্চা হোক, ছেলে বড় হয়ে যাক, মেয়ে বড় হয়ে যাক, তাদের বিয়ে হয়ে যাক, মার কাছে সে বাচ্চাই থাকে। তো সেই সময়েও যে মা কতটা ভালোবাসতে পারে, কতটা প্রোটেক্ট করতে পারে, এটা এই গল্প থেকে পুরোপুরি বোঝা যাবে। তো এটাও হচ্ছে চিত্তরঞ্জনীর ঘটনা। আর এটা হচ্ছে আমার যে বড় মা ছিলেন, মানে আমার যে জেঠিমা, ওনার দিদি হচ্ছে হসপিটালে চাকরি করতেন। তো সেই সূত্রে ওই আঙ্কেলদের সঙ্গে ওনার আর কি দেখা সাক্ষাৎ। তো এই ঘটনাটা উনি সেখান থেকেই শোনেন আর কি, একদম বাড়িতে এসে এরকম বলেছে এরকমটা হয়েছে। তো একদিন মানে যেরকম গেট টুগেদার হয় ওরকমভাবে একদিনকে ডেকেছিল। কথাবার্তায় বলতে বলতে বলেছে, জানো এরকম ছোট ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে গেছে। ছোট ছেলেটাকে তো বাড়িতে আনলাম, তখন ওই আমার বড়মার বাবা জিজ্ঞেস করেছে, কেন তোমার ছোট ছেলের কি হয়েছে? বলছে সে এক বিশাল কাহিনী। বলছে বিশাল কাহিনী মানে অসুস্থই তো হয়েছে, মানে কি খুব বড় কোনো কঠিন রোগ হয়েছে? বলছে না, কঠিন কোনো রোগ হয়নি, কিন্তু ঘটনাটা তুমি বিশ্বাস করবে কি না সেজন্য আর কি। বলছে না বলো, কেন বিশ্বাস করব না, ঘটেছে যখন তাহলে বিশ্বাস না করার কোনো কারণ নেই। তখন বলছে যে তাহলে বলি তুমি শোনো যে আমার ছোটো ছেলের সাথে কী কী ঘটনা ঘটেছে। তো বলছে বলো। তো উনি আর উনার ওয়াইফ দুজনেই জব করতেন। আর ছেলে দুটো যে খুব ছোট তাও নয়, একজনের ওই তখন 30 মতো বয়স, সে জব করছে, কখনো নাইট শিফটে কখনো ডে শিফটে। আর ছোট ছেলেটা তাও, সেও যে খুবই ছোট তাও নয়, তারও প্রায় 27 বছর থেকে 28 বছর বয়স। সে ওই পড়াশোনা করছে, মাঝে মাঝে ওই পার্ট টাইম জব টব করে। আর যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেন, তো সেই সময়টাতে কি দুজনের সেভাবে আলাপ আলোচনা হতো না। দুজনেই অফিস থেকে আসছেন, দুজনেই একটা ওয়ার্কের মধ্যে রয়েছেন। তো যেহেতু কনভারসেশনটা ভীষণ কম হতো, সেজন্য হাজব্যান্ডের মনে কি হচ্ছে সেটা ওয়াইফকে খুব একটা বেশি বলতেন না, আবার ওয়াইফের কি হচ্ছে সেটা হাজব্যান্ডকে খুব একটা বেশি বলতেন না। তো উনার যে ওয়াইফ ছিলেন উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আচ্ছা, ছেলে দুটোর আমি দুটো নাম দিচ্ছি। বড় ছেলের নাম রাম, ছোট ছেলের নাম শ্যাম, মানে বলতে বেশ সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো এবার যেহেতু ওনার ওয়াইফ নিজে চাকরি করতেন, সেজন্য ওনার যদি কোনো অসুবিধা হতো উনি নিজের মতন ট্রিটমেন্ট করিয়ে নিতেন। তো ওনার ক্যান্সার ছিল, 4th স্টেজে গিয়ে উনি জানতে পারে যে ওনার ক্যান্সার আছে, কিন্তু উনি ট্রিটমেন্ট করেছিলেন। বাট আমি বলছি অনেক বছর আগের কথা, তখন কিন্তু ক্যান্সারের সেরকমভাবে কোনো ট্রিটমেন্টই বেরোয়নি। লাস্ট মোমেন্টে যখন দেখছেন যে উনি আর পারছেন না, তখন ওনার হাজব্যান্ডকে, ওনার 2 ছেলেকে উনি জানান যে এরকম ব্যাপার আছে।
তো তখন দুই ছেলে জানতে পেরে তো প্রথমে তো একটু মাকে বকাঝকাই করবে যে তুমি এতদিন কেন জানাওনি। তো ওনারা দুজন যান, গিয়ে তখন ভেলোরে নিয়ে যান। কিন্তু যেহেতু একদম লাস্ট স্টেজে চলে এসেছিলো, কিছু করা যায়নি, উনি মারা যায়। এবার যখন উনি মারা যায়, ওনার সমস্ত রকম কাজ, শ্রাদ্ধ শান্তি সবটাই ওনারা যতটা পেরেছেন পুরোপুরি কমপ্লিট করেছেন। তো ওনারাও একটা ইয়েতে থাকতেন, কোয়ার্টারেই থাকতেন। এবার ওই ছোট ছেলেটা যখন জব করতো, তখন বড় ছেলে যদি বাড়ি থাকতো সে রান্না করতো। আবার যদি ছোট ছেলে বাড়িতে না থাকতো, বড় ছেলে থাকতো, তাহলে সে করতো। মানে দুজন অল্টারনেটিভভাবে কাজ করতো। আর বাবাকে কোনো কাজ করতে ওরা দিত না, যেহেতু উনি অনেক বয়স হয়েছে, আবার জব করছেন, তার সাথে সাথে উনি হচ্ছে ওনার ওয়াইফকে উনি হারিয়েছেন। তো সেই জায়গাটার থেকে ছেলেরা বাবাকে ভীষণ প্রোটেক্ট করতো, যে মার মতো যেন বাবার কিছু না হয়। তো এর মধ্যে ওই রাম আর শ্যামের যে বাবা ছিল, উনি হচ্ছে রিটায়ার করে। তো রিটায়ার পারসন এবার সারাটা দিন বাড়ি বসে আছে। তো এবার যেহেতু কোয়ার্টার ছিল পাশাপাশি, বেশ ভালো আলাপ আলোচনা ছিল পাশাপাশি, উনি বেশ পাশাপাশি গিয়ে গল্প টল্প করতেন। তো এরকম গল্প টল্প করতেন, লোকজনদের সাথে কথা বলতেন। তখন বলেছে যে এরকম আমারও ভীষণ খারাপ লাগে, তারপরে আমার চাকরিটাও এখন নেই, আমি এখন সারাদিন বাড়ি বসে কি করব, ছেলেরা কাজও করতে দেয় না। তো তখন একজন বললেন যে দেখুন, চাকরি একবার হয়ে গেলে তো আপনি করতেই পারেন, আপনি করেন আরবার চাকরি। বলছেন না, ছেলেরা আর চাকরি টাকরি করতে দেবে না, এভাবেই কেটে যাবে। তো এরকম উনি কথাবার্তা বলতেন, ছেলেরা আসছেন, রান্নাবান্না করছে, খাচ্ছে, যা যেরকম ঘরটার। আর কিন্তু ওদের ঘর ছিল ভীষণ পরিষ্কার। ওই দুটো ছেলে, বাবা কোনো কাজ করছে না, ঘরেতে কোনো কাজের লোকও রাখেনি। তো কিন্তু ঘরদোর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় ঘর মোছা রয়েছে, ধুলোবালি যেগুলো রয়েছে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঘর ওদের। তো এরকম একদিন ওর দাদার নাইট শিফট পড়েছে। মানে ওনার মা তখন প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে উনি মারা গেছেন। তো এরকম একটা দিনে, বেশ গরম ছিল সেদিন, তো বাবা হচ্ছে বাইরে শুয়েছিল, আর ছেলেকে বাইরে থেকে লক করে দিয়েছে, যেহেতু ভেতরে ওয়াশরুম আছে, বাইরে থেকে লক করে দিয়েছিল। আর ছোটো ছেলে ভেতরে বসে পড়তে পড়তে ও ঘুমিয়ে গেছে, যেহেতু রাত জেগে ও পড়ে, যদি কাজ না থাকে তাহলে পড়তো ছেলেটা, তো সেজন্য ও ঘুমিয়ে গেছে। আর বড় ছেলে গেছিলো হচ্ছে নাইট শিফটের ডিউটিতে। এবার ছোটো ছেলে যখন ঘুমাচ্ছে, ঠিক 3টে 3:30 বাজে, ওর বেশ জল তেষ্টা পেয়েছে। তো মোটামুটি চোখটা আর কি খুলেছে যে জল খাবো, জল নেই, উঠেছে রান্নাঘরে যাই এই জলটা নিয়ে আসি। ও যখন রান্নাঘরে গেছে, ও তখন একটা অদ্ভুত দৃশ্য দেখেছে। ও দেখছে যে ওর মা এরম কৌটো বের করছে, ওপরের ঢাকনাটাকে মুছছে, রাখছে, আবার পাশের কৌটোটাকে বের করছে, ঢাকনাটা ভালো করে আটকাচ্ছে, মুছছে, রাখছে। যদি কোনো একটা জিনিস এদিক ওদিক সরে যাচ্ছে সেটাকেও পরিষ্কার করে উনি রাখছে। এটা দেখে ও দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ওর খাটের ওপরে দম করে বসে গেছে। দম করে বসে বলছে যে আমি কি দেখলাম। এইটা বলার সঙ্গে সঙ্গে, যেহেতু ও জল তেষ্টা পেয়েছিল, জলটা তো খেতে পারেনি, ওর জন্য ওর মাথাটা ঘুরে গিয়ে ও অজ্ঞান হয়ে গেছে। এবং ও মোটামুটি হয়তো 1-1.5 ঘন্টা অজ্ঞান হয়েছিল। এবার আর ও ওই মানে অজ্ঞান হওয়ার পরে কিছুক্ষণ পরে, ওই 1-1.5 ঘন্টা পরে হয়তো যদি একটু জ্ঞান ওর ফিরেও থাকে, সে সময় ও গোঙানি শুরু করেছে, গ গ করে গোঙানি শুরু করেছে। যেহেতু বাবা বাইরে, ফ্যান চলছে, গরমের দিন, কিছু উনি শুনতে পায়নি। পাশের যে কোয়ার্টার ছিল, এক দেওয়ালের কোয়ার্টার, তো পাশের একজন লোক ওরকম শুনেছে যে কিছু একটা গোঁ গোঁ করছে। প্রথম উনি বেড়েছে যে বিড়াল গুঁ গুঁ করছে, ও বিড়াল ভেবে উনি বলছে তুমি বিড়াল। আবার তারপরে দেখছে না অনেকক্ষণ ধরেই হচ্ছে, বলছে বিড়াল তো হুস হুস করে তাড়িয়ে দিলাম, তারপরেও যাচ্ছে না, তাহলে কি ওদের ঘর থেকে কিছু আসছে? তো তখন উনি একটু কান পেতে শুনছে যে কোথায় বাইরে থেকে আসছে নাকি ওদের ঘর থেকে আসছে। তখন দেখছে না, ওই বাড়ির পাশের কোয়ার্টার থেকে আসছে। তো উনি তখন ঘড়িতে দেখে ঠিক 4টে বাজে, 4টে কি 4:30 বাজে, এরকম একটা টাইম। তো উনি বাইরে এসে বাবাকে বলছে কি তোমার ওঠো তাড়াতাড়ি। বলছে কি হয়েছে? বলছে ঘরের ভেতরে কে? বলছে কেন, আমার ছোট ছেলে শ্যাম শুয়ে আছে। বলছে তাড়াতাড়ি খোলো, আমার মনে হচ্ছে ওর শরীরটা খুব খারাপ হয়েছে। বলছে কি হয়েছে? বলছে আমি এরকম গোঙানি শুনেছি। তো যথারীতি ওনারা দরজা খুলে ঢুকে দেখে হ্যাঁ,
ও মানে গোঙাচ্ছে এবং পুরো মুখ দিয়ে গ্যাজলা ট্যাজলা ওর বেরিয়ে গেছে এবং প্রচণ্ড জ্বর। তো সেই সময় ওকে নিয়ে রেলের যে হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ ছেলেটার জ্বরই কমছে না, জ্বর হয়েই আছে, কিছুতেই মানে 102 থেকে জ্বর কিছুতেই নামছে না, যতই ট্রিটমেন্ট হোক না কেন কিছুই হচ্ছে না। ওকে যত রকম রিপোর্ট দেওয়া হচ্ছে বলছে না সব কিছুই ঠিক আছে, কিন্তু জ্বর কেন কমছে না আমরা বুঝতে পারছি না। তো সেইখানটাতে হচ্ছে আমার যে জেঠিমা ছিলেন, মানে উনার যে দিদি বললাম যিনি হসপিটালে চাকরি করতেন, তো উনাকে তখন ফোন করা হয়েছে যে এরকম এরকম ব্যাপার, আমার ছেলেকে রেলের হসপিটালে ভর্তি করা হয়েছে বাট কিছুই হচ্ছে না। তখন উনি বলছে তাহলে একটা কাজ করুন, আপনি নার্সিংহোমে নিয়ে যান, যেহেতু যখন হচ্ছে না হসপিটালে আপনি নার্সিংহোমে নিয়ে যান। তো তারপর সেখান থেকে শিফট করে ওনারা নার্সিংহোমে নিয়ে যায়। তো সেখানে মোটামুটি 3-4 দিন অবজারভেশনে রাখার পরেও ছেলেটার জ্বর একটু কমে। তো কমার পর যখন সবাই যাচ্ছে যে কি হয়েছিল তোর, তুই কি কিছু দেখেছিলি বা তোকে কিছু হয়েছে নাকি তোর, হ্যাঁ এরকম অনেক কিছু জিজ্ঞেস করছে ওকে। তো ও এমন একটা ভয়ের চোখে সবার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে যে কিছু একটা হয়ে যাবে বা কেউ হয়তো কিছু ওকে করে দেবে। তো মানে 2 দিনও কোনো কথা বলেনি, ও শুধু ওকে খাবার দিয়েছে, ও শুধু গোগ্রাসে খেয়েছে, মনে হচ্ছে যেন কোনোদিন মানে 4-5 দিনও খাইনি এরকম একটা ব্যাপার। আর যেহেতু জ্বর হয়েছিল কিছু সেভাবে খেতেও পারেনি, গোগ্রাসে খেয়েছে, কারোর সাথে কোনো কথা বলেনি, না ওর বাবার সাথে কথা বলেছে আর না ওর দাদার সাথে কথা বলেছে। তো তারপরে বেশ আরও 3-4 দিন ওই নার্সিংহোমে থাকার পর ওকে বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে নিয়ে এসেও জিজ্ঞেস করছে যে কি হয়েছিল সেদিনকে রাতে, তুই কি মানে পড়তে পড়তে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি কিছু এমন কিছু দেখেছিস, চোর টোর কিছু ঢুকেছিল কোনো দিক দিয়ে, নাকি কি হয়েছিল কিছু বল। তখন ও এরকম ও দাদাকে বলছে কি এখানে বস পাশে, বলছে বস। দাদা বলছে হ্যাঁ বল, বলছে বাবাকে বাইরে যেতে দে। তা বলছে ওর বাবা বলছে না না, তোমার এরকম অবস্থা হয়েছে, তোমাকে নিয়ে আমি এতগুলো দিন প্রায় 15 দিন আমি তোমাকে হসপিটালে নার্সিংহোমে ঘুরেছি, আমি তোমার কথা শুনবো, কী হয়েছে বলো। তখন বলছে বললে তো তোমরা বিশ্বাস করবে না, তোমরা বলবে আমার মাথা খারাপ হয়ে গেছে পড়াশোনা করতে করতে। বলছে না তুমি বলো, আমি তোমার কথা শুনবো। দাদা বলছে হ্যাঁ বল না, কী এমন হয়েছে তোর। বলছে জানিস তো সেরকম ওই দিনকে রাত্রেবেলায় পড়তে পড়তে গেছি ঘুমিয়ে, এত জল তেষ্টা পেয়েছে, উঠে দেখি জলও নেই, তোকে তো খুব গালাগালি করলাম যে হ্যাঁ তুই জল টল রাখতে পারিস না, দিয়ে আমি রান্নাঘরে গেছি জল আনতে, দেখছি মা না কৌটো মুচ্ছে জানিস। বলছে হ্যাঁ মা কৌটো মুচ্ছে, তুই বোকার মতো, তুই বেশি পড়াশোনা করিস না তো, তুই বেশি পড়াশোনা করছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বললি না তুই পড়তে পড়তে ঘুমিয়েছিস, অত পড়াশোনা টনা করিস না। বলছে না রে, আমি উঠে গেছি রান্নাঘর পর্যন্ত, আমি যদি স্বপ্ন দেখতাম বা যদি আমার মাথা খারাপ হয়ে যেত তাহলে আমি নিশ্চয় তোদের সাথে ভালোভাবে কথা বলতে পারতাম না। আমি হেঁটে রান্নাঘর পর্যন্ত গেছি, গিয়ে আমি দেখছি যে ওরকম কৌটোগুলো মা পরিষ্কার করছে। বলছে এবার থেকে তোকে আর কাজ করতে হবে না, আমি একটা লোক রেখে দেবো, সে রান্না করবে, আর দরকার পড়লে আমি ঘর পরিষ্কার করব, নাহলে আমি রান্না করব, সে ঘর পরিষ্কার করবে। হ্যাঁ, তখন বলছে কি এমন করে বলছিস যেন আমি কোনো দিন কিছু কাজই করি না। ছোট ছেলে বলছে, মানে শ্যাম বলছে ওর দাদাকে যে হ্যাঁ তুই এমন করে বলছিস আমি কোনো কাজ করি না, আমি তো রান্না করে দিই, আমি তো তোর জন্য রান্না করি, তুই তো এসে তোর নাইট শিফট থাকলে তুই সকালে এসে যে রান্নাটা খাস সেটা আমার হাতে রান্না। আর তখন দাদা বলছে কি তুই রান্না করিস, রান্না তো আমি করি। বলছে রান্না আমি করি মানে, রান্না আমি করি, ঘর তো তুই পরিষ্কার করিস। বলছে না তো, আমি রান্না করি, ঘর তো তুই পরিষ্কার করিস। তখন ওরা মানে একে অপরের দিকে চাইছে কি ঘর পরিষ্কার করি, আমি তো কোনো দিন ঘর পরিষ্কার করি না, আমি জানি যেদিন তো মানে আমি রান্না করি সেদিন তুই ঘর পরিষ্কার করিস, আর যেদিন তুই রান্না করে যাস, যেদিন আমি রান্না করি সেদিন তুই ঘর পরিষ্কার করছিস। তখন দাদা বলছে যে না, আমি তো জানি যেদিন আমি রান্না করি সেদিন তুই ঘর পরিষ্কার করছিস, মানে অল্টারনেটিভ কথা বলছে। তখন বাবা বলছে 1 মিনিট দাঁড়া, কে রান্না করে আর কে ঘর পরিষ্কার করে। তখন বলছে কি, তখন ওরা বলছে কি বাবা আমি রান্না করি, ও বলছে বাবা আমিও রান্না করি। বলছে তাহলে ঘরটা কে পরিষ্কার করে। বলছে কই জানি না তো, আমি তো জানি ও ঘর পরিষ্কার করে। এদিকে শ্যাম বলছে না, ঘর তো তুই পরিষ্কার করিস। রাম বলছে না, ঘর তুই পরিষ্কার করিস। তখন বলছে যে 1 মিনিট দাঁড়া, তাহলে আমরা কি কেউ ঘর পরিষ্কার করি না। বলছে না, তাহলে আমি তো কোনো দিন এতদিনে ঘর পরিষ্কার করিনি, মানে মা মারা গেছে 4 থেকে 5 মাস,
তার মধ্যে না ছোট ভাই ঘর পরিষ্কার করেছে, না বড় ভাই ঘর পরিষ্কার করেছে, আর না বাবা ঘর পরিষ্কার করেছে। তাহলে ঘর এত সুন্দর পরিষ্কার কী করে থাকছে? বলছে তাহলে তখন ওরা বলছে, বাবা তুমি কি ঘর পরিষ্কার করেছো? বলছে না, আমাকে তো তোরা কোনো কাজই করতিস না, আমি তো যখনই দেখি ঘর পরিষ্কার, রান্নাঘর একদম মানে পাই টু পাই পরিষ্কার করা। হ্যাঁ, তখন বড়দা বলছে যে আচ্ছা কাল তো আমি রান্না করেছিলাম, আর কাল রান্না করার পর ঘর তো কেউ পরিষ্কার করেনি, রান্নাঘর, ভাই অসুস্থ। তখন ওরা রান্নাঘরে গিয়ে দেখছে হ্যাঁ, রান্নাগুলো ঠিক যেরকম ওর দাদা ঝুড়ি চাপা দিয়ে রেখেছে সেরকম রান্নাঘর রয়েছে, কিন্তু যে ডাল, তারপরে যে ভাত নিয়েছিল মানে চালটা নিয়েছিল সেটা একটু ফেলে রেখেছিল, বা গ্যাসের ওপরে যে নোংরাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার, শুধু বাসনগুলো রয়েছে ওখানে। বাদবাকি রান্না করতে গেলে একটু তো তোমার ধরো গ্যাসের ওপরে নোংরা পড়বে, ডালের কৌটো এদিক ওদিকে একটু হবে, বা কোনো রকম মশলাপাতির কৌটো এদিক ওদিক হবে, সব কিন্তু পরিষ্কার রয়েছে। তখন ওরা ওর ভাইয়ের কথা সত্যিই বুঝতে পারেছে, হ্যাঁ এরকম তাহলে মনে হয় সত্যি ও যেদিন যেটা দেখেছিল সেটা সত্যিই হবে। মা হয়তো রাত্রেবেলায় আসে আর আমাদের রান্নাঘর, আমাদের সারা ঘর দোর পরিষ্কার করে যায়, কারণ ওনার মা সত্যি একটু মানে পিটপিটে ছিল, মানে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে সব জায়গাতে থাকবে এরকমই উনি ছিলেন। আচ্ছা। তো তখন ওনারা এই ঘটনা শুনে আবার ওনারা একজন পুরোহিতের কাছে যান, গিয়ে বলেন যে এরকম আমার ছেলের সাথে হয়েছে, এরকম ব্যাপার। তো উনি দেখানোর পরে বলেন যে না, সমস্ত কাজ তো ঠিকই আছে, ওনার যা যা দরকার, উনি একটা ন্যাচারাল ডেথ হয়েছে, ওনার সব কিছুই হয়েছে, কোনো অসুবিধা নেই। আর উনি মারা যাওয়ার সময় কোনো দোষও পাননি যে তার জন্য উনি এভাবে ফিরে আসবেন আপনাদের কাছে এবং এভাবে আপনাদেরকে করবে। তখন বলছে তাহলে কি করা যায়? বলছে যেটা হচ্ছে সেটা হতে দিন। উনি হয়তো এতটাই ওনার বাড়িকে, ওনার ছেলেদেরকে ভালোবাসেন যে উনি সেখান থেকে বেরোতে পারছেন না। একটা সময় এটা ঠিক আস্তে আস্তে উনি নিজের মায়া কাটিয়ে চলে যেতে পারবেন। তো তারপর থেকে ঠিক ওরকমই হতো, ওরা প্রত্যেক দিন দেখতো রান্না করে রাখছে, গ্যাস মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর একদম মুছলে পরে যেরকম চকচক করে ওরকম, ঠিক সকালবেলা উঠে ওরা সেটা দেখছে। তো এটাই ঘটনা ছিল। না, এটাও খুব ইন্টারেস্টিং। মানে হ্যাঁ, রাত্রিবেলা হয়তো ভয় পেয়েছিল, কারণ হঠাৎ করে ওরকম দেখলে একটা জিনিস দেখলে যে কেউ ভয় পাবে, মানে আমরা হলে আমরাও ভয় পাবো। বাট এই যে মায়ের ভালোবাসা আজকের দুটো ঘটনা দিয়ে সত্যিই বোঝা গেল, যেটা আমি প্রথমেও বললাম যে মারা কখনো ছেড়ে যায় না, সবসময় আমাদের পাশে ঢাল হয়ে থাকে। খুবই ভালো লাগলো তোমার দুটো ঘটনা। আশা করছি তোমার কাছে আরও যদি ঘটনা থাকে ভবিষ্যতে আমরা শুনবো। নিশ্চয়ই, একদম। মানে এই জিনিসটা আমারও খুব ইন্টারেস্ট, যে আমি যাই এবং সবার কাছে জিজ্ঞেস করি কোনো ভৌতিক ঘটনা আছে কিনা, কেউ এরকম ভূতে ধরেছে বলো শুনি। আমি এগুলো বেশ কালেক্ট করতে ভীষণ পছন্দ করি আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনাদের শোনা ঘটনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। তো আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। দেখতে থাকুন হরর মাইন্ডস বাই শান্তদেব। থ্যাংক ইউ।